Jojo আসছে। You are not alone. আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের এই এপিসোডে। আজকের এই এপিসোডটি বিশেষভাবে তাদের জন্য যারা ভৌতিক ঘটনা শুনতে পছন্দ করেন। আমরা বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে ভৌতিক ঘটনা সংগ্রহ করি, সেগুলো আপনাদের সামনে তুলে ধরি। তাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সাথে আপনি চাইলে আমাদেরকে জানাতে পারেন আপনি এই ঘটনাটি কোথায় বসে শুনছেন এবং কোন অবস্থায় বসে শুনছেন। সেটি ছোট্ট একটি কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিতে পারেন এবং আপনি কমেন্টের মাধ্যমে আমাদেরকে এটিও জানিয়ে দিতে পারেন যে আপনি আসলে কী ধরনের ঘটনা শুনতে পছন্দ করেন। আমরা অবশ্যই চেষ্টা করব সেটিকে প্রাধান্য দেওয়ার। আপনারা যে লাইক কমেন্ট করেন তা আমাদেরকে আসলে অনুপ্রেরণা যোগায় এবং আরও ভালো কিছু নিয়ে আসার জন্য উৎসাহিত করে। তো আপনাদের থেকে আশা করব আপনারা লাইক কমেন্ট করে আমাদের সাথেই থাকবেন। কথা না বাড়িয়ে সরাসরি চলে যাচ্ছি ঘটনায়। এবারের ঘটনাটি আমার কাছে খুবই অন্যরকম লেগেছে। আমি এই টাইপের ঘটনা আগে কখনো বলেছি বলে মনে পড়ে না, তবে আমি এই ঘটনার শেষে একটা মন্তব্য করব শুধু। আর আমার বিশ্বাস আপনারা এই টাইপের ঘটনা খুবই কম শুনেছেন। ঘটনাটি আমার কাছে খুবই অন্যরকম লেগেছে, আশা করছি আপনাদের কাছে অন্যরকম লাগবে। প্রতিনিয়ত আমি আপনাদের কাছ থেকে অনেক ঘটনা পাচ্ছি। কিছু ঘটনা তো কমন, মানে ঘটনার ভৌতিক যে আবহটা সেটা কমন, হয়তোবা জায়গা আলাদা, ব্যক্তি আলাদা, কিন্তু কিছু কিছু ঘটনাই আনকমন। এটা আসলে অন্য ঘটনার সাথে মেলানোটা অনেক কঠিন ব্যাপার। আর এমন একটি ঘটনা এখন বলতে যাচ্ছি। এবারের ঘটনাটিও যথারীতি আমাদেরকে পাঠিয়েছেন জয় বড়ুয়া। আসলে এই ঘটনার মধ্যে শিক্ষণীয় অনেক কিছু রয়েছে, ভয় তো রয়েছেই, সবচেয়ে বড় কথা শিক্ষণীয় ব্যাপারও রয়েছে। প্রিয় লিসেনার্স, একটি নষ্ট ঘড়িও দিনে দুবার কিন্তু ঠিক সময় দেখায়। জীবনে চলার পথে ছোট বড় কাউকেই কিন্তু অবহেলা বা অবজ্ঞা করা ঠিক নয়। কার দ্বারা কি উপকার হবে, কার দ্বারা কি ক্ষতি হবে আমরা কেউ বলতে পারি না। এই ঘটনাটির সময়কাল 2006 সালের দিকে। আর ঘটনার যিনি ব্যক্তি, মানে মূল যিনি এইটার ক্যারেক্টার, তার নাম হচ্ছে মোহাম্মদ আব্দুল কাইয়ুম। আর আব্দুল কাইয়ুমের ভাই, তার নাম হচ্ছে মোহাম্মদ আব্দুল করিম, যিনি এই জয় বড়ুয়ার বন্ধু। আর ঘটনা যিনি বর্ণনা করেছেন তার নাম হলো মোহাম্মদ রিজভি। রিজভি এই আব্দুল কাইয়ুমদের প্রতিবেশী এবং আপন চাচাতো ভাই। ঘটনার স্থান চট্টগ্রাম জেলার রাউজান উপজেলার গহিরা ইউনিয়নের গহিরা গ্রামে, এবং যেই বাড়িতে ঘটেছিল সেই বাড়িটার নামও একটা আছে, সঙ্গত কারণে জাস্ট শুধু নামটি বলছি না। তো রিজভি যেভাবে বলেছে ঠিক সেভাবে আমরা বলছি। 2004 সালে কাইয়ুম ভাই এসএসসি পরীক্ষার পরেই বিদেশে পাড়ি দেন বাবার কাজে সাহায্য করবার জন্য দুবাইতে। তো তার বাবা নতুন মোবাইলের ব্যবসা শুরু করেছিলেন দুবাইতে। সেই সময় আকাশচুম্বী চাহিদা থাকার কারণে অল্প সময়েই ব্যবসায় বেশ লাভবান হন তারা। কাইয়ুম ভাই বিদেশে যাবার 2 বছর পরে 2006 সালে দেশে আসেন। রাতের প্লেনে দেশে এসেছিলেন, তাই বাড়ি ফিরতে ফিরতে ভোর হয়ে যায়, আর স্বাভাবিকভাবেই তিনি ঘুমাচ্ছিলেন। একটা সময় ডুগডুগির শব্দ আর বানরের নাচ দেখতে আসা লোকজন, আর এই বানরের নাচ দেখাতে আসা একজন লোকের হাঁক ডাকে তার ঘুম ভেঙে যায়। গ্রামে এইসব লোকদেরকে মাতারি বলা হয়। গ্রামের সবাই উৎসাহ নিয়ে তার পেছনে পেছনে ছুটছিল। 50 কি 55 বছর বয়সী এক লোক, ধবধবে সাদা লুঙ্গি, সাদা শার্ট পরা, এক হাতে ডুগডুগি আর অন্য হাতে ছাতার হাতলের সাথে বেশ পরিষ্কার আর সাজানো একটা ঝুড়ি, যাকে স্থানীয় ভাষায় ভাইর বলা হয়, আর ওটাতেই বানর রাখতেন তারা। ওই মাতারি বলছিলেন যে গনাই গনি বানরে গনে, এটা বলে যাচ্ছিলেন। এইভাবে তিনি হাঁক ডাক করছিলেন।
এভাবেই হাঁক ডাক করছিলেন সেই মাতারি। গ্রামে মাঝে মধ্যে এরকম মাতারি আসতেন বানরের নাচ দেখাতে, গণাপড়া করতেন, আর তাই গ্রামের সবাই এসবের সাথে পরিচিত ছিল। কিন্তু এই মাতারির পোশাক পরিচ্ছদ দেখে সবাই আরো বেশি কৌতূহলী হন, কেননা হাঁক ডাকের সাথে তিনি এটাও বলছিলেন তার এটা ভারতীয় রেশমি বানর। এটি নাকি একটা বিশেষ প্রদেশে পাওয়া যায়, সেই প্রদেশে জঙ্গল রয়েছে, সেই জঙ্গলে এই বানর নাকি পাওয়া যায়। এটা খুবই দুর্লভ প্রজাতির একটি বানর। গণাপড়া আর ভবিষ্যৎ বলতে নাকি এই বানর খুব পারদর্শী হয়, এটি ছিল সেই মাতারির দাবি। ছোট বড় সবার আগ্রহে কাইয়ুম ভাইদের বাড়ির উঠোনেই সেই মাতারি তার ঝোলা কাঁধ থেকে নামান গণাপড়া করবেন বলে। ডুগডুগি বাজিয়ে তিনি তার ঝোলা থেকে বানরকে বের হতে বলেন। বানরটি বের হলে দেখা গেল বেশ সুন্দর বানরটি। বানরটির মুখ আর শরীরের পিছনের অংশ একদম রেশমি বর্ণের, খুব সুন্দর। আর অন্য বানরের মতো তার আচরণ কিন্তু নয়, বেশ শান্ত আর গম্ভীর স্বভাবের। বাড়ির অন্য ছেলে মেয়েদের সাথে রিজভিও সেখানে উপস্থিত ছিলেন। মাতারি বললেন, আমার বানর কিন্তু কোনো নাচ দেখায় না, এটি নাচ দেখানো বানর নয়, এটি ভবিষ্যৎ গণনা করতে পারে নিখুঁতভাবে, আর সমস্যা থাকলে তার সমাধান দিবে। সুতরাং কেউ তাকে ডিস্টার্ব করবেন না, কেউ কোনো খাবার দাবার দিবেন না। হাদিয়া হিসাবে দিতে হবে ফুল, আর 9 টাকা মাত্র। তো উৎসাহী বেশ কয়েকজন মহিলা নিজেদের ভাগ্য যাচাই করে দেখেন। দেখা গেল সেই বানরটি 2-1 ভাগ্য গণনা করে দেখতে চাইছিল না। পরে সেই মাতারি তাদেরকে এক পাশে বসতে বলে অন্যদের ভাগ্য গণনা করছিলেন। এদিকে ঘুমের বিঘ্ন ঘটায় কাইয়ুম ভাই ঘর থেকে বের হয়ে লাঠি নিয়ে এসে সেই মাতারি আর তার বানরকে এলোপাথারি পিটিয়ে আহত করে দেন। বানরের মাথা ফেটে রক্ত ঝরছিল, আর মাতারি তার বাম হাতের লাঠির আঘাতে আহত হয়ে মাটিতে পড়ে কাতরাচ্ছিলেন। উপস্থিত সবাই কাইয়ুম ভাইকে বাধা দেয়, কিন্তু তিনি কারো বাধা না মেনে সেই মাতারি আর বানরের উপর আবারও চড়াও হন এবং এই বলে যে, তোর ভবিষ্যৎ গণনার গোষ্ঠী কিলাই, যা ভাগ এখান থেকে। এইভাবে বেশ অকথ্য ভাষায় গালাগালি করে সে লাঠি দিয়ে মাতারির জিনিসপত্র ফেলে দেয় এবং উঠোন থেকে বের করে দেয়। ঘটনার আকস্মিকতায় উপস্থিত সবাই বাকরুদ্ধ হয়ে যায়। কাইয়ুম তাদেরকেও গালিগালাজ করতে থাকেন। সবাই অবাক হয়ে দেখলো রক্ত ঝরা মাথা নিয়েও সেই বানরটি তার মাতারির কাছে গিয়ে তাকে উঠে বসতে সাহায্য করছে। সবাই তো অবাক, এ কি করে সম্ভব? সে নিজে রক্তাক্ত, অথচ সে একটা অবলা প্রাণী হয়েও তার মাতারির প্রতি ভালোবাসা দেখাচ্ছে, মাতারিকে উঠে বসতে সাহায্য করছে। মনে হচ্ছে কোনো সন্তান তার পিতার অসুস্থতায় তাকে ধরে উঠে বসানোর চেষ্টা করছে। এদিকে চিৎকার চেঁচামেচি শুনে বাড়ির ভেতর থেকে কাইয়ুম ভাইয়ের আম্মা বেরিয়ে আসেন এবং এসব অবস্থা দেখে তিনি সহমর্মিতা জানানোর বদলে উল্টো সবাইকে নানা রকম কথা শুনিয়ে দেন। কাইয়ুম ভাই বাড়ির ভেতর চলে যান। এদিকে দেখা গেল সেই বানরটিকে মাতারি রক্ত মুছে দিতে গেলে বানরটি কোনোভাবেই তার কপালের রক্ত মুছতে দিচ্ছে না, আর রাগে সে কাইয়ুম ভাইয়ের বাড়ির দিকে তাকিয়ে গড়গড় শব্দ করছিল। আশেপাশের লোকজন সেই মাতারিকে সমবেদনা জানায়। এক পর্যায়ে মাতারি কান্না করা শুরু করে আর বলে, আমার অনেক সাধনার বানর এটি, অনেক কষ্টে ছোট থেকে বড় করেছি, নিজের ছেলের মতো আদর যত্ন করি, কোনোদিন কারো ক্ষতি করেনি সে, বরং অনেকেরই জটিল সমস্যার সমাধান দিয়েছে সে। তার গায়ে কোনোদিন একটা টোকা পর্যন্ত আমি দেইনি, কিন্তু আজকে এটা কি হলো? এসব বলে তিনি কাঁদছিলেন আর বানরটি রক্তাক্ত মাথায় কাইয়ুম ভাইয়ের বাড়ির দিকে এক দৃষ্টিতে রাগান্বিত চোখে তাকিয়ে আছে। ঘণ্টাখানেক পরে কাইয়ুম ভাই শহরে যাবার জন্য বাড়ি থেকে বের হন আর দেখতে পান সেই বানরটি তাকে দেখে বেশ কর্কশ গলায় চিৎকার দিতে থাকে। কাইয়ুম ভাই এটা দেখে আরো রেগে যান, বলেন, এখনো যাসনি তোরা? এই বলে আবার লাঠি দিয়ে তাদের দুজনকে বেধড়ক পেটান। স্থানীয়রা এসে তাকে বাধা দেয়। এবারের মারের চোটে বানরটি একদম নিস্তেজ হয়ে যায়। কাইয়ুম ভাই শহরে চলে যান। এদিকে গ্রামবাসী সেই মাতারিকে কিছু টাকা পয়সা দিতে চায়, কিন্তু সেই বানর হাতের ইশারা করে তার মাতারিকে এবং হাতের ইশারায় তার মাতারি কোনো টাকা পয়সা নেয় না।
তাকে চলে যেতে বলেন গ্রামবাসী, কিন্তু সেই বানরটি কিছুতেই ওই জায়গা ছেড়ে যেতে চাইছিল না। রিজভী আর করিম তারাও চেষ্টা করে সেই মাতারিকে কিছু টাকা দিয়ে বিদায় দিতে, কিন্তু বানরটি কিছুতেই যেতে চায় না। রক্ত তখনও ঝরছিল কিন্তু বানরের মাথায়। বানরটি নিস্তেজ হয়ে মাটিতে শুয়ে থাকে। সে আর তার মাতারিও চুপচাপ বসে আছে এবং বানরটিও কাঁদছে, মাতারিও কেঁদে চলছে। মাঝে মধ্যে দুই একজন এসে তাদের খাবার দিতে চায়, কিন্তু তারা কিছু খায় না। মাগরিবের আজান শেষ করে নামাজ পড়ে স্থানীয় জামে মসজিদের খতিব তাদেরকে দেখতে পান এবং রিজভী আর করিমকে ডেকে সবকিছু জিজ্ঞেস করেন। পরে তিনি স্থানীয় কয়েকজনকে ডেকে বলেন, তিনি যখন মাগরিবের নামাজের পর সুন্নত নামাজ আদায় করছিলেন, এই সময়ে সেজদায় গিয়ে তিনি অদ্ভুত কিছু উপলব্ধি করেছেন। সেজদায় গিয়ে তিনি চোখ বন্ধ করতেই নাকি রক্তাক্ত কিছু একটা চোখে দেখেছেন। এরপর তিনি নামাজ পড়ে বের হয়ে এই ঘটনা দেখতে পান। তিনি কাইয়ুম ভাইয়ের বেশ সমালোচনা করে সেই মাতারিকে সমবেদনা জানান। তাকে সাহায্য করতে চাইলে মাতারি সেটা নেননি। এদিকে রাতে কাইয়ুম ভাই শহর থেকে ফিরে এসে বাড়ির সামনে তাদেরকে আবার দেখতে পেয়ে তিনি আরো বেশি ক্ষিপ্ত হয়ে যান। রাস্তার পাশের ইট নিয়ে গালাগালি করতে করতে তেড়ে যান তাদের দিকে। উপস্থিত কয়েকজন কাইয়ুম ভাইকে ধরে ফেলেন, কিন্তু হাতের ইট তিনি মাতারির দিকে ছুঁড়ে মারেন, আর সেই ইট গিয়ে লাগে সেই বানরের গায়ে। প্রচন্ড আঘাতে নিস্তেজ বানরটি করুণ সুরে আর্তনাদ করে ওঠে, আর মাতারিও ও আল্লাহ রে বলে চিৎকার করে ওঠেন। মানুষজন আরো জড়ো হয়। সবার অনুরোধে মাতারি সেই বানরকে এক পর্যায়ে পায়ে ধরে অনুরোধ করে, মানে বানরের পা ধরে অনুরোধ করে যে বাবা চল, চলে যাই, এভাবে থাকতে তো আমরা মারা যাব। তো নিস্তেজ বানরটি এবার ইশারা দেয় চলে যাওয়ার সম্মতি হিসাবে। এদিকে কাইয়ুম ভাই গালিগালাজ করেই চলছে, তার সাথে তার আম্মাও সেই মাতারিকে বিভিন্ন কথা বলছিলেন। ঝুড়িতে ঢুকে বানরটি কি মনে করে আবার বেরিয়ে আসে, আর কাইয়ুম ভাইয়ের বাড়ির উঠানে গিয়ে কি যেন একটা আঁকিবুকি করে, মানে আঁকাঝাঁকা করে আর কি। আবার এসে ঝুড়িতে ঢুকে যায়। ঝুড়ি কাঁধে নিয়ে মাতারি লম্বা একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলেন, আজ থেকে এই বাড়ির সমস্যা শুরু হবে। রিজভী আর করিম দাঁড়িয়ে কিন্তু সবকিছুই দেখছিল। মাতারি চলে গেল। দু একদিন কেটে যায়, কোনো সমস্যা হয় না। এই ঘটনার সম্ভবত 3 দিন পর রাতে কাইয়ুম ভাই ঘুমিয়েছিলেন নিজের রুমে। রাত কত হবে কিংবা কতক্ষণ ঘুমিয়েছেন তার ঠিক জানেন না তিনি। ঘরের ভিতর বিভিন্ন জিনিসপত্র ভাঙার শব্দে ঘুম ভাঙে তার। তিনি উঠে লাইট দিতে গেলে খেয়াল করেন কারেন্ট নেই। তিনি নিজের রুমের দরজা খুলে বারান্দায় এসে দেখেন যে শোকেস থেকে বাসনপত্র মাটিতে পড়ে আছে, কিছু ভেঙেছে, কিছু আদৌ ভাঙা অবস্থায়। এটা দেখে তিনি খুব অবাক হন, ভাবলেন বিড়াল বা ইঁদুর হয়তো করেছে এসব। পরে তিনি পাশের রুমে তার মা আর ছোট ভাই করিমকে ডাকতে চান। তার ডাকাডাকির এক পর্যায়ে তার মা উঠে দরজা খুলে বাইরে আসেন। এর মধ্যে কারেন্টও চলে আসে। যেই কাইয়ুম ভাই পেছনে ফিরে তার মাকে সব জিনিসপত্র দেখাবেন, ঠিক তখনই তিনি দেখলেন ওখানে কিছুই নেই। শোকেস ঠিক আগের মতোই আছে, বাসনপত্রগুলো গোছানো। তিনি তো খুবই অবাক। তার মা আর করিম জিজ্ঞেস করেন কি হয়েছে, তখন কাইয়ুম ভাই সবকিছু বলেন, কিন্তু রাতে দুঃস্বপ্ন দেখেছে ভেবে তাকে সবাই শুয়ে পড়তে বলেন। কাইয়ুম ভাই এসবের হিসাব মেলাতে পারেন না, নিজের রুমে ঘুমিয়ে পড়েন। কিছুক্ষণ পরে আবার একই শব্দে ঘুম ভাঙে তার। এবার কারেন্ট ছিল, তাই তিনি উঠে লাইট জ্বালান। পাশের বারান্দা থেকে জিনিসপত্র ছোড়াছুড়ির শব্দ আসছিল, কিন্তু যেই দরজা খুললেন দেখেন সবকিছু ঠিকঠাক। এবার তিনি বারান্দার লাইট জ্বালিয়ে দেন, তারপর নিজ রুমে গিয়ে ঘুমিয়ে যান। সকালে তিনি তার মাকে রাতের ঘটনা পুনরায় ঘটেছে এটা বলে এটা জানান তাকে। তার মা মনের ভুল বলে তাকে সান্ত্বনা দেন এবং তিনিও এড়িয়ে যান বিষয়টা। পরের দিন রাতে কাইয়ুম ভাই রাতের খাবার খেয়ে উঠোনে হাঁটছিলেন। উঠোনের পাশে থাকা একটা আম গাছের উপরে তার চোখ যেতেই তিনি দেখেন একটা বানরের মতো অবয়ব সেখানে বসে আছে। তিনি দৌড়ে ঘরে যান, ঘরে গিয়ে টর্চ লাইট নিয়ে আসেন দেখার জন্য যে ওখানে আসলে কি ছিল। তো তিনি টর্চ মেরে দেখেন যে কিছুই নাই, সেখানে কিছুই দেখতে পান না। তিনি বাড়িতে ঢুকে তার মাকে এসব ঘটনা বলেন, কিন্তু এবারও তিনি মনের ভুল বলে এড়িয়ে যান। সে রাতেই কাইয়ুম ভাইয়ের আম্মা ওয়াশরুমে যাওয়ার জন্য রুম থেকে বের হয়ে বারান্দায় এসে ঠিক একই জিনিস দেখতে পান যেটা কত রাতে কাইয়ুম ভাই দেখেছিল এবং তাদেরকে বলেছিলেন।
মানে শোকেস থেকে বাসনপত্র মাটিতে পড়ে আছে, কিছু ভেঙেছে, কিছু আধ ভাঙা অবস্থা। এটা দেখে তিনি ভয়ে চিৎকার দেন। তার চিৎকারে করিম আর কাইয়ুম ভাই জেগে রুমের দরজা খুলে বাইরে আসেন, কিন্তু তারা এসে দেখেন তার আম্মা মাটিতে পড়ে আছেন। তারা তাকে ধরে রুমে নিয়ে যান। পাশের বাড়ির রিজভি আর তার পরিবারের সদস্যরাও সেখানে যান। তার জ্ঞান ফিরে আসার পর তিনি বলেন, বাসনপত্র মাটিতে পড়ে ভেঙে গিয়েছিল, কিন্তু আমি চিৎকার দেবার পরেই দেখি বাসনপত্রগুলো আপনা আপনি জোড়া লেগে আবার শোকেসে গুছিয়ে যাচ্ছে, আর বানরের মতো কিছু একটা এসে আমাকে ধাক্কা দিয়ে ফেলে দেয় আর আমি জ্ঞান হারাই। এবার সবাই কিছু আন্দাজ করতে পারেন। পরের দিন সকালে কাইয়ুম ভাই সেই মসজিদের ইমাম সাহেবকে এসব কথা খুলে বলেন, কিন্তু ইমাম সাহেব কাইয়ুম ভাইয়ের কথা শুনেও এড়িয়ে যান, কেননা তিনি নিজেও কাইয়ুম ভাইয়ের উপর বেশ ক্ষুব্ধ ছিলেন। ইমাম সাহেবের গাছড়া ভাব দেখে কাইয়ুম ভাই আত্ম অহমিকায় ওখান থেকে চলে আসেন এবং তার সাথে থাকা রিজভি আর করিমকে বলেন, এই ইমাম একটা ফাউল, একটা ভণ্ড, সে কিছুই জানে না, জানার ভান করে, আসলে সে একটা ফাজিল। এই ধরনের খুবই অবজ্ঞা করে, কটাক্ষ করে ইমাম সাহেবকে নিয়ে তিনি কথা বলেন। ওই রাত্রেই শুরু হলো আসল ঘটনা। গভীর রাত্রে কাইয়ুম ভাইয়ের রুমে একটা অবয়ব কতক্ষণ এদিকে কতক্ষণ ওদিকে লাফালাফি করছে, ঠিক বানর যেভাবে লাফালাফি করে। কাইয়ুম ভাই ঘুম চোখে এটা দেখে ভীষণ ভয় পেয়ে যায়। অবয়বটা তার খাটে উঠে তাকে চট থাপ্পড় দিতে থাকে। কাইয়ুম ভাই জোরে চিৎকার করে মাটিতে পড়ে যান। মাটিতে পড়ে তিনি দেখতে পান ওই যে রেশমি বানরটা পায়ের উপর পা তুলে একটা চেয়ারে বসে আছে আর তাকিয়ে দেখছে, মানে তার দিকে তাকিয়ে আছে। কাইয়ুম ভাই উঠতে যাবে, ঠিক ওই সময় বানরটা লাফিয়ে এসে তার বুকের উপর বসে গলা টিপে ধরে। নিঃশ্বাস বন্ধ হওয়ার উপক্রম হবে, ওই সময় তিনি জ্ঞান হারান। সকালে অনেক দেরি হওয়ার পরে ঘুম থেকে উঠছিলেন না দেখে কাইয়ুম ভাইয়ের আম্মা সবাই ওনাকে ডাকতে থাকেন এবং ঘরের দরজা ভেঙে তাকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করা হয়। জ্ঞান ফিরে আসলে তিনি সব কিছু বিস্তারিতভাবে পরিবারের সদস্যদেরকে খুলে বলেন। বাড়ির অন্য সদস্যদের পরামর্শে তারা রাউজানের মদন মহাল এলাকায় এক হুজুরের কাছে যান। তিনি ঝাড়ফুঁক করে বলেন, আমার এক সতীর্থ তো আপনাদের এলাকার মসজিদে ইমামতি করেন, আপনারা আমার কাছে আসার আগে ওনাকে একবার দেখাতে পারতেন, উনিও তো এসব কাজ খুব ভালো করে করেন। যদিও উনি এসব কাজ ভালো করে করতে পারেন, কিন্তু সচরাচর কাউকে সব বলেন না এবং করতে চানও না। তারপরও আপনারা তার কাছ থেকেই চিকিৎসা নিয়েন, কোনো সমস্যা হবে না। আর এই কথা শুনে সবাই তো অবাক। সকলে তো ধারণা করেছিল যে ওই হুজুর খুবই একজন সাধারণ মানুষ, আর তার যে এত গুণ আছে ওই সময় তারা জানতে পারলেন। তো মদন মহলের সেই হুজুর কাইয়ুম ভাইয়ের কাছে কয়েকদিন সময় চেয়ে নেন এবং বলেন তিনি ফোন দিয়ে জানাবেন যে আবার কখন তাদেরকে আসতে হবে সেখানে। তো কাইয়ুম ভাই, করিম আর রিজভি তারা তাদের মসজিদের ইমামের কাছে গিয়ে মাফ চান এবং আর এসব থেকে পরিত্রাণ করতে বলেন। সেই হুজুর বলেন, দেখো, সুস্থ করার মালিক আল্লাহ তাআলা, আমি তার দরবারে তোমাদের জন্য দোয়া করতে পারি, সবকিছু তো তারই হাতে। তবে আমার মনে হয় না তোমার এই সমস্যা সহজে সমাধান হবে, কেন আমি আমার সিজদা দিতে গিয়ে দেখেছি ভয়ঙ্কর এক জিনিস, আর খুব করুণ একটা জিনিস, রক্তাক্ত কোনো একটা জিনিস কাতরাচ্ছে। পারলে সেই মাতারিকে খুঁজে বের করে তার কাছে ক্ষমা চাও। এসব কথা শুনে বলেন, অসম্ভব। এক বানর খেলা দেখানো লোক যে মানুষের ভবিষ্যৎ গণনা করে ধান্দাবাজি করে টাকা খায়, এইরকম একটা লোকের কাছে গিয়ে আমি তার কাছে মাপ চাইবো, এটা হতেই পারে না। যত টাকা লাগে লাগুক, আমি এর সমাধান চাই, আপনি পারবেন কিনা বলেন। এমন অহংকারী কথা শুনে হুজুর বলেন, কাইয়ুম, এই পৃথিবীতে টাকাই একমাত্র সমাধান নয়, টাকা দিয়ে সবকিছু সমাধান করা যায় না। তখন কাইয়ুম ভাই বলেন, এই টাইপের ছোট কাজ করা একটা লোকের কাছে গিয়ে আমি ক্ষমা চাইতে পারবো না, আপনি পারবেন কিনা সেটা বলেন, না পারলে না করে দেন। কাইয়ুম ভাইয়ের এই ধরনের অহমিকা সুলভ কথা শুনে হুজুর খুব বিনয় সুরে বলেন, কাইয়ুম, তোমার সমস্যার সমাধান আমি করতে পারবো না। তো তার মুখে না শুনে কাইয়ুম ভাই সেখান থেকে চলে আসেন। এরপর রাঙামাটি, মানিকছড়ি, খাগড়াছড়ি, বান্দরবন, ঢাকা, হেন কোনো জায়গা নেই যে তিনি যাননি তার সমস্যার সমাধানের জন্য। যে যত টাকা চেয়েছে তিনি দিয়েছেন, কিন্তু সমাধান শূন্য। সন্ধ্যা নামার পরে ফজর আগ পর্যন্ত সেই রেশমি বানরকে তিনি দেখতেন তার চোখের সামনে। ঘুমাতে গেলেই তাকে আক্রমণ করত সেই বানর। রক্তাক্ত মাথার এক রেশমি বানর তার ঘুম কেড়ে নেয়।
এভাবে ঘুম না হয় তার শরীর ভেঙে পড়ে। আর ছেলের এমন অদ্ভুত কথা শুনে তার বাবাও দুবাই থেকে দেশে আসেন। এসে তিনি নিজেও বেশ দাম্ভিক আর টাকার অহংকারে অনেককেই পাত্তাই দেয় না। এসেই ছেলেকে বিয়ে করিয়ে দেন এই ভেবে যে সমস্যার সমাধান হয়ে যাবে। এদিকে রিজভী আর করিম দুজনে হাটহাজারীর সাদা মসজিদ নামক এলাকায় সেই মাতারিকে খুঁজতে থাকেন। কেননা তারা খবর নিয়ে জানতে পেরেছিলেন এসব মাতারি টাইপের লোকেরা ওই এলাকায় একটা কলোনি করে থাকতেন। অনেক খোঁজাখুঁজি করার পরে তারা জানতে পারেন সেই মাতারি হঠাৎ করে একদিন সেই মাতারিদের কলোনিতে আসেন। কেউ তাকে চিনতে পারেনি, কিন্তু তার বানরের ক্ষমতা দেখে সবাই অবাক। অন্য মাতারিরা বানর দিয়ে গণনা করতো ঠিকই, কিন্তু এগুলো লোক দেখানো আর পেট চালানোর জন্য, এটার কোনো ভ্যালু নেই, এটা তারা জানতেন, মানুষকে ধোকা দেয় আর কি। কিন্তু এই মাতারির বানর বেশ অদ্ভুত, সে যা গণনা করতো সেটা ঠিকই হতো। একটা ঘর ভাড়া নিয়ে বেশ কয়েকদিন সে ছিল, কিন্তু হঠাৎ কাউকে কিছু না বলে সে চলে যায়। তবে ভাড়া সে আগেই মিটিয়ে গিয়েছিল। রিজভী আর রহিম বাড়িতে এসে সব কথা বলেন। ওদিকে কাইয়ুম ভাইয়ের বিয়ের দিন ওই যে মদন মহাল এলাকার হুজুর যাদের কাছে তারা গিয়েছিলেন, তিনি ফোন করেন কাইয়ুম ভাইয়ের আম্মার কাছে কিছু কথা বলবেন বলে বলেন। তখন ফোন কাইয়ুম ভাইয়ের আম্মার কাছে ধরিয়ে দেওয়া হয় এবং ওই হুজুর বলেন দ্রুত এই বিয়ে বন্ধ করেন, কেননা এই কাইয়ুমের সাথে তার স্ত্রীর জীবনও বিপদে পড়বে। তাদের বাড়িটা পুরো 5 দিক থেকে এক ধরনের একটা জাদুর একটা বন্ধন দেয়া আছে এবং এই বাড়িটা ধীরে ধীরে নরকে পরিণত হবে। কাইয়ুম ভাইয়ের আব্বার কাছে যখন এটা বলা হয়, এসব কথা শুনে তিনি রীতিমতো অগ্নিশর্মা হয়ে সবাইকে গালিগালাজ করতে থাকে আর এসব ভুয়া বিষয় বিশ্বাস না করে বিয়ে যথারীতি সম্পন্ন করতে বলেন। তো যাই হোক, বিয়ে করানো হয় কাইয়ুম ভাইকে। এখন বিয়ের রাত থেকে শুরু হয়ে যায় ভয়ানক এক বিপত্তি। কাইয়ুম ভাই তার স্ত্রীকে বানর বানর বলে চিৎকার করে ওঠেন। আরে একটা সুন্দরী মহিলা বিয়ের সাজগোজ অবস্থায় বাসর ঘরে বসে আছে, তাকে যখন কাইয়ুম ভাই বানর বানর বলছে, স্বাভাবিকভাবেই তো তার স্ত্রীর মনে আঘাত লাগার কথা যে আমাকে বানর বলল। সদ্য বিবাহিতা স্ত্রীকে কেউ বানর বলে কটাক্ষ করে? আর এই বানর বানর চিৎকারে অন্য লোকরা চলে আসে। তখন ওই কাইয়ুম ভাই বলে যে একটা বানর মুখী একটা মেয়ের সাথে আমাকে বিয়ে দিছো কেন? তখন বলে যে কেন, তুমি তো বিয়ের আগে মেয়েটাকে দেখছিলা? হ্যাঁ তখন দেখছিলাম, কিন্তু এ তো বানর। সবাই বলে যে ছেলের কি মাথা খারাপ হইলো নাকি, বানর হবে কিভাবে, এটা তো মানুষ। আর এইভাবে কয়েকদিন যায়, কিন্তু তার স্ত্রীকে দেখলেই সে বানর বানর বলে উঠতো। আর তার স্ত্রীর মনে খুব কষ্ট লাগে এই সমস্ত কথায়, এটা লাগাটাই স্বাভাবিক। তিনি সাফ সাফ জানিয়ে দেন তিনি এই বাড়িতে আর থাকবেন না, সংসার করবেন না, এই পাগল ছাগলের সাথে সংসার করা সম্ভব না। তিনি তার পরিবারের লোকদেরকে ডাকেন এবং পরিবারের সদস্যদের সাথে কথা বলে পরিবারের সদস্যরা সেই মেয়েকে ওই বাড়ি থেকে নিয়ে চলে যান। আর এদিকে কিন্তু কাইয়ুম ভাইয়ের অবস্থা দিন দিন আরো অবনতির দিকে যেতে থাকে। কাইয়ুম ভাইয়ের আম্মা সেই হুজুরের কাছে গিয়ে অনেক অনুরোধ করেন এই সমস্যার সমাধানের জন্য, কিন্তু হুজুর তাদেরকে গ্যারান্টি দেন না। তিনি বলেন আসলে এটা এমন এক ধরনের জাদুবিদ্যা, আমি বুঝতে পারছি না যে এটা আসলে কি। এটা কোনো জিনও নয়, কোনো পরীও নয়, কোনো পিশাচও নয়, আবার কোনো মানুষের কাজও নয়। শুধু এতটুকু বুঝতে পারছি যে আপনাদের পরিবারকে 5 দিক থেকে ঘিরে ফেলা হয়েছে এবং আমি গভীরে ঢুকে কিছু দেখতে চাইলে একটা বানরের মতো অবয়বে সব কিছু উল্টাপাল্টা করে দেয়। তারপর আমি চেষ্টা করব, এই বলে তিনি আশা দেন। কিন্তু আসলে কাজের কাজ কিছুই তেমন হয় না। কাইয়ুম ভাই দিন দিন শুকিয়ে আর রোগাক্রান্ত হতে থাকেন। এদিকে তাদের গ্রামে অন্য এক মাতারি আসলে কাইয়ুম ভাইয়ের পরিবার তাকে অনেক অনুরোধ করার পরে সে বলে তার একজন গুরু আছেন, মানে ওই মাতারিদের সর্দার, সে নাকি এসব বিষয় জানেন। তো রিজভী, করিম, কাইয়ুম ভাই আর তার আম্মা ওই মাতারির সাথে তাদের সর্দারের সাথে দেখা করতে চাইলে চট্টগ্রাম শহরের বদ্দারহাট এলাকায় যান। সেদিন সন্ধ্যায় সেই সর্দার তাদের সাথে কথা বলে কাইয়ুম ভাইয়ের কাজের জন্য ধিক্কার দেন এবং বলেন আমাদের মাতারি সম্প্রদায়ে এই বানরের কদর অনেক অনেক বেশি। যদি 1 লাখ মাতারি থাকে, সেই মাতারির মধ্যে একজন ভাগ্যক্রমে এই রেশমি বানরের সন্ধান পায়।
যুগের পর যুগ ধরে এমনও হয় যে কেউ পাই না। আর এই বানরগুলো জাতিগতভাবে বেশ গম্ভীর, আর তন্ত্র সাধকেরা তাদেরকে অতি অল্প সময়ে প্রশিক্ষণ দিয়ে তৈরি করে নেন। আর একবার যদি তারা প্রশিক্ষিত হয়ে যায় তবে তারা মানুষের সমকক্ষ জ্ঞান লাভ করতে পারে। মানে একজন মানুষ যা যা করতে পারে তার প্রায় সবকিছু সেও করতে এবং বুঝতে পারে। তিনি আরো বলেন, এই বানর যার কাছে থাকবে সেও কোনো সাধারণ মানুষ নয়, তিনি নিজেও একজন সিদ্ধ পুরুষ। আর তোমরা সেই বানর আর সেই সিদ্ধ পুরুষকে আঘাত করেছো, তাহলে বুঝতেই পারতেছো যে কি ঘটনা তোমরা ঘটিয়েছ। আমরাই তো এইসব মাতারিদের সাক্ষাৎ পাই না, আর তোমরা সাক্ষাৎ পাওয়ার পরেও তোমরা বুঝতে পারোনি যে ব্যাপারটা কি সিরিয়াস। তার কথা শুনে কাইয়ুম ভাইয়ের আম্মা কান্নাকাটি করে তাদেরকে উদ্ধার করতে বলেন, যে সমস্যা থেকে তাড়াতাড়ি আমাদেরকে বাঁচান। সেই মাতারির সর্দার বলেন, কাজটা অনেক দুরূহ, কারণ এটা বানরাতি বিদ্যা, মানে বানরের রতি বা অঙ্গ দিয়ে যে কালো বিদ্যা বা কালো জাদু করা হয়, এটা হচ্ছে সেটা। আর যেহেতু কাইয়ুম ভাই সেই বানরকে কেবল রাতে দেখছেন, সেহেতু আমার মনে হয় ওই বানরটি আর বেঁচে নেই। তাদের বাড়ির 100 হাতের মধ্যে পঞ্চবাণে বা 5 দিকে সেই বানরের শরীরের অঙ্গ পুঁতে দেয়া আছে, যা খুঁজে বের করতে হবে। এই কাজ প্রতিদিন মাগরিব আর এশার নামাজের মাঝামাঝি সময়ে খুঁজতে হবে। প্রতিদিন একটি করে মোট 5 দিনে 5টা অঙ্গ খুঁজে বের করতে হবে, এবং এটা একদম পর পর হতে হবে, মানে একদিনের পর আর একদিন। যদি পরের দিন খুঁজে না পাওয়া যায় তাহলে কিন্তু ঝামেলা হয়ে যাবে, পুরো কাজটাই নষ্ট হয়ে যাবে। আর যদি একটা অঙ্গও খুঁজে না পাওয়া যায় এই কাজ শুরু করার পর, তাহলে 41তম দিনে ওই রোগী মারা যাবে, আর ওই পরিবারের আয় উন্নতি ধ্বংস হয়ে যাবে, পরিবারটা নরকে পরিণত হবে। এবং এই বাড়ির উঠানের মাটিও বিপজ্জনক, এবং এই বাড়ির প্রত্যেকটা আনাচে কানাচে বিপজ্জনক হয়ে উঠবে। সর্দারের এসব কথায় সবার মাথায় আকাশ ভেঙে পড়ে। কি করে সম্ভব এমন দুরূহ কাজ? যত টাকা লাগে দিবেন, এমন অনুরোধ করে সেই সর্দারকে তাদের বাড়িতে নেবার জন্য রাজি করানো হয়। সেই সর্দার বলেন তার 1 লাখ টাকা লাগবে, আর সেই বানরের মাথাটা পেলে সে সেটা কিন্তু নিয়ে আসবে। কাইয়ুম ভাই আর তার মা সব শর্তে রাজি হয়ে যান। 1 লাখ টাকা কেন, আরো যদি বেশিও চাইতেন তাতেও তারা রাজি হতো। ওই দিন ভোর রাতে সর্দার সহ তারা তাদের বাড়িতে চলে আসেন। এদিকে অহংকারী কাইয়ুম ভাইয়ের আব্বা তাদের সবাইকে দেখে দূর দূর করে তাড়িয়ে দিচ্ছেন। পরে মসজিদের ইমাম সাহেব এসে ওনাকে শান্ত করে বলেন, আপনার অহংকারী স্বভাব আপনার ছেলেও পেয়েছে, তাই তার আজ এই পরিণতি। কাইয়ুম ভাইয়ের আব্বা বলেন, আমি আমার ছেলেকে ভারতে নিয়ে যাব চিকিৎসার জন্য, এসব ভুয়া কাজ আমি মানি না। কিন্তু কাইয়ুম ভাইয়ের আম্মার জোরাজুরিতে তিনি মানতে বাধ্য হন। আর ওই দিন সকালেই তিনি কাউকে কিছু না বলে রাগ করে আবার দুবাইতে চলে যান। এদিকে আশেপাশে খবর ছড়িয়ে পড়ে, লোকজন জড়ো হয়ে যায়। সেই মাতারি সর্দার সবাইকে অনুরোধ করে বলেন, সবাই যেন ওখান থেকে চলে যান, কেননা যে কারো বিপদ হতে পারে, এমনকি তার নিজেরও প্রাণনাশের হুমকি রয়েছে। তার কথায় ভয় পেয়ে সবাই যে যার ঘরে চলে যান। মাতারি সর্দার বিকেল থেকেই বাড়ির চারদিকে খুঁজতে থাকেন। রিজভি আর করিমও তার সাথে ছিল। তারা দেখলো যে ঠিকই বাড়ির 4 কোণায় মোটামুটি 100 হাতের মধ্যে কিছু জায়গা দেখে মনে হচ্ছিল কেউ যেন সেখানে মাটি খুঁড়ে গর্ত করে ভরাট করে দিয়েছে। মাতারি সর্দার জায়গাগুলো চিহ্ন দিয়ে রাখেন। মাগরিবের আজান শেষ হলে প্রথমে তিনি পূর্ব দিকের কোণায় চিহ্ন দেওয়া জায়গাটি খনন করতে থাকলেন। কম সময় থাকায় দ্রুত কাজ করছিলেন তিনি। 1 হাতের মতো মাটি খুঁড়তে দেখা গেল লাল কাপড়ে মোড়া কিছু একটা। তিনি টেনে সেটা বের করেন এবং কাপড় থেকে বের করে দেখেন একটা বানরের হাত, প্রায় পচে হাড় বেরিয়ে এসেছে। তিনি সেটা নিয়ে তাকে থাকতে দেওয়া রুমে চলে যান। ওই দিন রাত্রে কাইয়ুম ভাইয়ের শরীর আরো ভেঙে পড়ে। তিনি চিৎকার দিয়ে বলছিলেন, আমার ডান হাত ব্যথায় শেষ হয়ে যাচ্ছে রে, ব্যথায় শেষ হয়ে যাচ্ছে, আমি তো নাড়াতে পারছি না ডান হাত। তো ওই রাত্রে তিনি দেখেছেন সেই রেশমি বানর তার সামনে বসে আছে, কিন্তু বানরের একটি হাত নাই এবং ওই বানরের ডান হাতটা নাই। তো সকালবেলা তিনি তো কান্নাকাটি শুরু করছেন এবং তার এই অবস্থা দেখে বাড়ির সবাই কান্নায় ভেঙে পড়েন। মাতারি সর্দার নিজেও চিন্তিত হয়ে পড়েন, কেননা রোগ কমার বদলে বাড়ছে। 1 হাত ওঠানোর পরে তো তার আরো সুস্থ হওয়ার কথা। তো যাই হোক, এদিকে তিনি 4 দিক থেকে
2 হাত 2 পা উদ্ধার করেন। এদিকে 4 দিনে কাইয়ুম ভাইয়ের 2 হাত এবং 2 পা কেমন জানি শুকিয়ে যেতে থাকে। মনে হচ্ছিল কেউ এগুলোর ভেতরে থাকা রক্ত মাংস চুষে খেয়ে নিয়েছে। একেবারে চিনিয়ে যায় কাইয়ুম ভাইয়ের 2 হাত এবং 2 পা। পোলিও আক্রান্ত হলে মানুষের পা যেমন শুকিয়ে যায়, ঠিক তেমনি তার 2 হাত 2 পা এরকম হয়ে গেছে। হাঁটা চলা বন্ধ হয়ে যায়, তার একটা মানে পঙ্গু মানুষের মতো হয়ে যায়। এখন পঞ্চম স্থান খুঁজে পেতে খুব বেশ বেগ পেতে হলো ওই মাতারি সর্দারকে। পরে সবাই দেখতে পেল বাড়ির উঠোনের সামনে যেখানে বানরটি শুয়েছিল ঠিক সেখানেই মাটির নিচে লাল কাপড়ে মুড়িয়ে রাখা হয়েছে একটা বানরের মাথার বুকের অংশ। পচে গলে গেছে সবকিছু। অনেকে দেখেই ভয়ে পালিয়ে যায়। মাতারি সর্দার সবকিছুই এক জায়গা করেন। দেখা গেল সেই বানরের মাথার খুলি কপালের আর কপালের দিকটা ফাটা, তার খুলির যে আর কপালের মাঝখানের একটা জায়গা আছে সেটা ফাটা। রিজভিয়ার করিম বুঝতে পারে এটা সেই রেশমি বানরের মাথা। মাতারি সর্দার বলে ওঠেন, সবাই সাবধানে থাকবেন, কাজ এখনো পুরোপুরি হয়নি, কারো না কারো প্রাণনাশ হবেই। এদিকে কাইয়ুম ভাইয়ের অবস্থা আরো বেগতিক হয়ে যায়। উপায় না দেখে তাকে দ্রুত মেডিকেলে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয়। এদিকে মাতারি সর্দার নিজের মতো করে রিচুয়াল করেন এবং পরদিন সকালে নিজের পাওনা বুঝে নিয়ে চলে যান। যাবার সময় তিনি সেই বানরের মাথাটা নিয়ে যান আর অন্য অংশগুলো সব এক জায়গা করে মাটি চাপা দিয়ে দেন এবং বলে যান তিনি তার সাধ্যমতো সবকিছু করেছেন, আর এখন আল্লাহ তাআলা যদি চান তাহলে সমস্যার সমাধান হবে। ওই দিন দুপুরবেলা খবর আসে কাইয়ুম ভাইয়ের আব্বা দুবাইতে হঠাৎ করে মারা গেছেন স্ট্রোক করে। শোকে বিহ্বল পুরো এলাকা। এদিকে কাইয়ুম ভাইয়ের নির্দিষ্ট কোনো রোগ খুঁজে পান না ডাক্তাররা, ঠিক আগেও যেমন পেতেন না। যখন প্রথম দিকে কাইয়ুম ভাই চিকিৎসা নিতে যেতেন মাঝে মাঝে, ডাক্তাররা কিন্তু কোনো রোগী খুঁজে পেত না। যাই হোক, 2-3 দিন পর কাইয়ুম ভাইকে হসপিটাল থেকে বাড়িতে নিয়ে আসা হয় আর নির্দিষ্ট প্রক্রিয়া শেষ করে কদিন পরেই ওনার আব্বার মরদেহ কিন্তু দেশে নিয়ে আসা হয়, দাফন কাফন করা হয়। যারা ওনার আব্বার সাথে ছিলেন সবাই বলেছেন সম্পূর্ণ সুস্থ মানুষ হঠাৎ করে শরীর খারাপ লাগতেছে বলতে বলতেই মারা যান। তাদের বিদেশের ব্যবসা বাণিজ্য সবকিছুই একদম শেষ হয়ে যায়, পরিবারটি সর্বশান্ত হয়ে যায়। কিন্তু কাইয়ুম ভাই কিন্তু সুস্থ হন না। পরে মসজিদের ইমাম সাহেব, যিনি রাগ করেছিলেন কাইয়ুম ভাইয়ের উপরে, অবস্থা খারাপ দেখে তিনি নিজেই এগিয়ে আসেন। তো তিনি তার যেই প্রক্রিয়া, সেই প্রক্রিয়া করে উনি চেষ্টা করছিলেন রেগুলার ঝাড়ফুঁক করার জন্য, পানি পড়ে দিয়ে, তেল পড়া দিয়ে। তো আল্লাহর রহমতে এই কাইয়ুম ভাই ধীরে ধীরে কিছুটা সুস্থ হন, যদিও বা আগের মতো কখনোই উনি আর সুস্থ হননি। কাইয়ুম ভাই সেই হুজুরের পা ধরে ক্ষমা চান যে আমার ভুল হয়েছে, আমি যদি অহংকার না করতাম তাহলে আজকে আমার এই পরিণতি হতো না। আমি ওই বানরটাকে আঘাত করছি, মাতারিকে আঘাত করছি, এটা সত্য। আসলে সারা রাত জার্নি করে আসি এত দূর থেকে, সকালবেলা এরকম হই হট্টগোল দেখে আমার মেজাজটাও বিগড়ে যায়। তা আমার পরবর্তীতে তাদের কাছে ক্ষমা চাওয়া উচিত ছিল, ওই বানরটির কাছেও ক্ষমা চাওয়া উচিত ছিল, কারণ সে রেশমি বানর না হয়েও এমনি বানর হলেও আমার এই কাজটি করা উচিত হতো না। আর অল্প সময় আসলে অনেক টাকার মালিক হয়ে যাওয়ার কারণে আমি কাউকে মানুষ মনে করতাম না, আর প্রাণীর কথা তো বাদই দিলাম, মানুষকেই মানুষ মনে করতাম না। এটা আমার চরম একটা ভুল এবং অন্যায় হয়েছে, যার কারণে আল্লাহ আমাকে এই শাস্তিটা দিয়েছেন। আর আমি এই শাস্তিটা নিজের কর্মদোষে আমি ডেকে এনেছি। তো যাই হোক, 2020 সালে করোনা শুরুর মোটামুটি প্রকোপটা বেড়ে যাওয়ার আগেই এই কাইয়ুম ভাই ওই অসুস্থ অবস্থায় মারা যান। বানরাতি কালোবিদ্যায় রাতারাতি একটা সমৃদ্ধ পরিবার কিভাবে ধ্বংস হয়ে যায় সকলের চোখের সামনে। করিম বর্তমানে দুবাই প্রবাসী, রিজভি নিজেও দুবাই থাকে, দুজনেই বিয়ে শাদী করে সংসারী হয়েছেন, ভালোই আছে দুজনে। প্রিয় লিসেনার্স, বনের পশু এই রেশমি বানর, আমি জানি না এই প্রজাতির বানর আসলে আছে কিনা, বা যারা জুওলজি নিয়ে লেখাপড়া করেছেন তারা এই বিষয়টা ভালো বলতে পারবেন। আমার ঠিক জানা নেই এই টাইপের বানর যে আসলে হতে পারে এটাও আমার আসলে জানা নাই। তবে এটা ঠিক, আফ্রিকার টোগো নামক একটা দেশ রয়েছে, এই টোগোর রাজধানী হচ্ছে লোমে। এই লোমেতে কিন্তু বিশ্বের সবচেয়ে বড় ব্ল্যাক ম্যাজিকের মার্কেট আছে।
সেখানে বিভিন্ন প্রজাতির বানরের মাথা বা ব্ল্যাক ম্যাজিক করার জন্য যত ধরনের প্রয়োজনীয় জিনিসপত্র দরকার সেখানে কিন্তু এগুলো বিক্রি হয়। আমাদের যেমন বড় বড় মার্কেট আছে, বিভিন্ন ধরনের জিনিস বিক্রি হয়। আফ্রিকাতে এই টোগার রাজধানী লোমেতে বিশ্বের সবচেয়ে বড় ব্ল্যাক ম্যাজিকের মার্কেট রয়েছে। আপনারা গুগলে সার্চ করে এটা দেখতে পারবেন চাইলে। আর আরো একটি ব্যাপার হলো যে এই বানরটি পরবর্তীতে মারা গিয়েছিল, কারণ সে খুব অসুস্থ হয়ে গিয়েছিল, কারণ মাথায় আঘাত লেগেছে, মাথা ফেটে রক্ত ঝরছিল, পরবর্তীতে মারা যায়। আর হয়তোবা এই বানরের মালিক এই বানরের শরীরের বিভিন্ন অংশ তখন গোপনে এই বাড়ির চারদিকে এসে পুঁতে দিয়ে যায় এবং উঠোনেও রেখে যায়। আর এই কারণেই এই পরিণতিটা হয়েছিল। বানরের মাথাটি সেই মাতারি সর্দার নিয়ে যায়, যে পরবর্তীতে এটি উদ্ধার করেছিল মাটি খুঁড়ে। হয়তোবা সে এটা দিয়ে আরো ব্ল্যাক ম্যাজিক করতে পারবে, কারণ এই রেশমি বানরের মাথা কোনো মাতারির হাতে পড়া মানে তার সৌভাগ্যের দুয়ার খুলে যাওয়া, মানে এটা তাদের ভাষ্য অনুযায়ী। প্রিয় লিসেনার্স, আমরা কখনোই মানে কোনো প্রাণীকে এইভাবে আঘাত করব না, সেটা যেটাই হোক না কেন। আমি কিন্তু এর আগেও বিভিন্ন ঘটনাতে এই বিষয়ে আপনাদেরকে একাধিকবার বলেছি, তারপরও বারবার বলছি যাতে বেশি বেশি করে বলার ফলে আমার নিজের মনের মধ্যেও সেটার একটা প্রভাব রয়ে যায়। তো আশা করছি প্রিয় লিসেনার্স, ঠিক অন্যরকমও আমি বলবো না, খুবই অদ্ভুত রকমের এই ঘটনা আসলে আপনাদের কেমন লেগেছে আমি জানি না, তবে আমি মানে আমার অন্তর থেকে বলছি এই ঘটনাটি আপনাদের ভালো লেগেছে এবং আমার কাছেও খুবই অন্যরকম লেগেছে। এটা একটা রহস্যময় ঘটনা বলা যেতে পারে, যদিও আমরা বলবো বিশ্বাস করা না করা টোটালটাই আপনার ব্যাপার। এই ধরনের রহস্যময় ঘটনা যদি আপনি আরো শুনতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং আপনি যদি চান আপনার জীবনে ঘটে যাওয়া ঘটনা আমাদের সাথে শেয়ার করবেন তাহলে আমাদের ডিসক্রিপশন বক্সের মধ্যে আমাদের ইমেল অ্যাড্রেস দেওয়া থাকলো, সেটির মধ্যে আপনি চাইলে আপনার ঘটে যাওয়া ঘটনাটি ইমেলের মাধ্যমে আমাদেরকে জানাতে পারেন, আমরা সেটি অবশ্যই পড়ে শোনাবো। ধন্যবাদ, আশা করি ভালো থাকবেন, সবাইকে আল্লাহ হাফেজ।